হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই বিষয়গুলো তোমরা একেবারে সহজ করে একদম সহজ করে আমি তোমাদের সাথে আলোচনা করব, যাতে তুমি সহজে মনে রাখতে পারো। একদম জটিল করে নিও না, একদম নিরিবিলিতে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। আচ্ছা, আমি আগে এই কাহিনী আলোচনা না করে সরাসরি আমি একটা একদম তোমাকে চিত্র আকারে এই বিষয়টা বুঝাই। আমরা প্রথমে কি দেখলাম? তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এটা আমরা প্রথমে দেখলাম যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমি এখানে উপরে লিখলাম যে চাহিদা, দেখো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এটা হচ্ছে বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আচ্ছা, এই অধ্যায়ের এবং অন্যান্য অধ্যায়ের উপর আমার কিন্তু অনেকগুলো এমসিকিউ সিকিউ ক্লাস নেওয়া আছে এবং আরও অনেকগুলো ক্লাস একদম দৌড়ে দৌড়ে আমি তোমাদের জন্য অনেকগুলো প্লেলিস্ট তৈরি করব। একটা হচ্ছে এমসিকিউর জন্য, এটা হচ্ছে এমসিকিউ প্লেলিস্ট। এরপর একটা থাকবে হচ্ছে সিকিউ প্লেলিস্ট, সিকিউ প্লেলিস্ট। আবার আরেকটা রাখবো হচ্ছে যত গাণিতিক সমস্যা আছে, প্রতিটা অধ্যায়ের যত গাণিতিক সমস্যা আছে এই গাণিতিক সমস্যার উপর একটা প্লেলিস্ট থাকবে। আবার আরেকটা প্লেলিস্ট থাকবে অর্থনীতির যত শর্টকাট ট্রিক্স আছে, সব শর্টকাট ট্রিক্স দিয়ে একটা প্লেলিস্ট। আবার আরেকটা প্লেলিস্ট বানাবো এমন যে যেখানে হচ্ছে অর্থনীতির যত বিধি যত তত্ত্ব আছে, সব বিধি সব তত্ত্ব এক জায়গায়, মানে এরকম প্রত্যেকটা আলাদা আলাদা প্লেলিস্ট থাকবে, যাতে তোমাদের প্রতিটা বিষয় সহজ হয় এবং আমরা যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরি আর সেগুলো যাতে তোমাদের প্রত্যেকটা বিষয় সহজে বুঝতে পারো। আর এই ক্লাসগুলো যদি তোমার ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব সবাইকে একটু জানাতে ভুলো না, একটু সবাইকে জানাই দিবা। আচ্ছা, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, আমি প্রথমে একটু উদাহরণ দিই, দুষ্টামি করে উদাহরণ দিই আর কি। মনে করো বাজারের মধ্যে মনে করো মুরগি, একটু আগে বুঝো, একটা বুঝলে বাকিগুলো বোঝা সহজ। বাজারের মধ্যে কি আছে? মুরগি। মনে করো ধরে নাও যে বাজারের মধ্যে অনেকগুলো মুরগি আছে। এখন ধরে নিলাম বাজারের মধ্যে 10টা মুরগি আছে, কাল্পনিক ধরে নিলাম যে বাজারের মধ্যে কয়টা মুরগি আছে? 10টা মুরগি। তার মানে এই যে 10টা মুরগি আছে এটাকে বলা হচ্ছে যোগানের পরিমাণ, এটাকে কি বলা হয়? যোগানের পরিমাণ। আবার বাজারের মধ্যে আমরা মানুষজন মুরগি কেনার জন্য মানুষ আছে বর্তমান হচ্ছে 10 জন। কতজন? 10 জন। এই 10 জনকে বলা হচ্ছে চাহিদার পরিমাণ। এই 10 জনকে কি বলা হয়? চাহিদার পরিমাণ। এখন ধরে নিলাম একটা মুরগির দাম, কাল্পনিক একটা মুরগির দাম হচ্ছে মনে করো 300 টাকা করে। একটা মুরগির দাম কত করে? 300 টাকা করে। তার মানে একজনে একটা করে মুরগি কিনবে, 10 জনে 10টা মুরগি কিনবে 300 টাকা দামে। এখন চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, তো এখানে কি যোগানের কোনো কিছু বলছে? বলে নাই। তার মানে যোগান স্থির। যোগান কি? স্থির। ওই যে 10টা মুরগি 10টা, যোগানের পরিমাণটা কি? স্থির, 10 10। কিন্তু চাহিদা বৃদ্ধি পাবে। চাহিদা কি পাবে? বৃদ্ধি পাবে। এই যে চাহিদা কি পাবে? বৃদ্ধি পাবে। চাহিদার পরিমাণটা বাড়বে। চাহিদার পরিমাণটা কি? বাড়বে। এখন তুমি বলো তো দামের কি প্রভাব পড়বে সেটা বলো। দাম কি বাড়বে না কমবে? এটা তুমি বলবা। এটা হচ্ছে তোমার দায়িত্ব যে দামের কি প্রভাব পড়বে সেটা তুমি বলো। এখন আসো, যোগান তো যোগানের মতো স্থির থাকবে, যেহেতু যোগানের কোনো কিছু বলে না তার মানে যোগান স্থির। এখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে, এটা বাদ দিলাম, এটা বৃদ্ধি পেয়ে এখন মনে করো চাহিদার পরিমাণ হয়ে গেছে 20। তার মানে 20 জন মানুষ মুরগি কিনতে গেছে। এখন তুমি বলো মুরগি আছে বাজারে 10টা, মানুষ গেল 20 জন কিনতে, তার মানে 20 জন মানুষ যদি কিনতে যায় তো কিনতে পারবে তো 10 জনে। এখন যিনি মুরগি বিক্রেতা উনি কি চিন্তা করবে? উনি চিন্তা করবে আস্তে করে দ্রব্যের দাম বাড়িয়ে দিই, যে পারবে সে নিবে, যে পারবে না সে নিবে না, আমার তো দেখার দরকার নেই, আমি আস্তে করে দাম বাড়িয়ে দিব। তার মানে দামের পরিমাণ আগে ছিল 300, এখন মনে করো সেটার দাম হয়ে যাবে 400। এই যে দাম বৃদ্ধি পাচ্ছে, শুধু একটা দ্রব্যের দাম না, বাজারে সকল দ্রব্যের দাম এভাবেই বৃদ্ধি পায়, যার কারণে এই ধরনের মুদ্রাস্ফীতিকে, চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে যে ধরনের মুদ্রাস্ফীতি ঘটে তাকে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাকে কি বলে? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন উদাহরণের মাধ্যমে যেহেতু বিষয়টা বললাম, এখন একটু বিস্তারিত আলোচনা করি। দেখো, চাহিদা বৃদ্ধির কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থনীতিতে এক বা একাধিক কারণে সামগ্রিক চাহিদা বাড়তে পারে। দেখো, আমরা মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করতেছি, এটা কিন্তু একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত নয়, এটা পুরা দেশের আনাচে কানাচে সকল ক্ষেত্রে সম্পৃক্ত। সেজন্য আমরা এক চাহিদা বলবো না, আমরা বলবো সামগ্রিক চাহিদা। আমরা যোগান বলবো না, সকল মানে পুরো দেশের সকল মানুষের যোগান, তার মানে সামগ্রিক যোগান। তাহলে সামগ্রিক চাহিদা বৃদ্ধির উল্লেখযোগ্য কারণগুলো হলো নিম্নরূপ। এগুলো কিন্তু অনেকগুলো কারণ, এগুলো কিন্তু আমরা আগের ক্লাসেও বলেছিলাম যে সামগ্রিক চাহিদা কেন বৃদ্ধি পায় এবং কেন এই ঘটনা ঘটে, এবং সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে একটু যদি বলি যে সামগ্রিক চাহিদা কেন বৃদ্ধি পায়, এই পাশে একটু আমি তোমাদেরকে বিষয়টা আলোচনা করি। কেন সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়?
কেন সামগ্রিক চাহিদার পরিমাণটা বৃদ্ধি পায় একটু তোমাদেরকে বলি। সামগ্রিক চাহিদা, আচ্ছা সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণ এখানে সবগুলো কারণ দেওয়া আছে, তারপর আমি তোমাদের সাথে একটু আলোচনা করি যে সামগ্রিক চাহিদা কেন বৃদ্ধি পায়। আচ্ছা আমি প্রথমে যদি তোমাদেরকে একটু বলি, সরকার প্রতি বছর উন্নয়নমূলক প্রকল্পে অংশগ্রহণ করে। উন্নয়নমূলক প্রকল্পে কি করে? অংশগ্রহণ করে। সরকার প্রতি বছর উন্নয়নমূলক প্রকল্পে অংশগ্রহণ করে, উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে। এখন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা যখন করতে যায় তখন সরকারের সরকারি ব্যয় বাড়ে। কি বাড়ে? সরকারি ব্যয় বৃদ্ধি পায়। সরকারি ব্যয় মানে যত উন্নয়নমূলক কাজ করবে তত বেশি সরকারি ব্যয় কি পাবে? বৃদ্ধি পাবে। সরকারি ব্যয় কি পাবে? বৃদ্ধি পাবে। আচ্ছা তুমি বলো সরকারি ব্যয় বৃদ্ধি পায় কেন? সরকারি ব্যয় বৃদ্ধি পায় কেন? সরকার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে বলে। এখন সরকার যে কোনো একটা উন্নয়নমূলক প্রকল্পে যত টাকা প্রারম্ভিক দরে, যে মনে করে একটা বাংলাদেশে পদ্মা সেতু করবে সেখানে 30,000 কোটি টাকা খরচ, তো 30,000 কোটি টাকা কি সরকার মানে ইনস্ট্যান্ট কি জোগাড় করতে পারে? কখনোই পারে না। সরকারের মধ্যে একটা ঘাটতি দেখা যায়। যেমন 30,000 কোটি টাকা দেখা গেল সরকার মানে 30,000 কোটি টাকা দেখা গেল সরকার হচ্ছে 20,000 কোটি টাকা জোগাড় করতে পেরেছে, বাকি 20,000 কোটি টাকা জোগাড় করতে পারে নাই। এখন এটা সরকার চাইবে ঋণ নিতে অথবা অর্থ ছাপাতে, যে কোনো একটা ব্যবস্থা সরকার করতে চাইবে। তো অনেক সময় দেখা যায় সরকার ঋণ নিতে পারে না অন্য দেশ থেকে, তখন হচ্ছে সরকার কি করবে? অর্থ চাপায়। তার মানে সরকারি ব্যয় বৃদ্ধি পেলে সরকারের ঘাটতি দেখা দিবে। কি দেখা দিবে? ঘাটতি দেখা দিবে। তার মানে ঘাটতি বাড়বে, এটা হচ্ছে ঘাটতি ব্যয় বৃদ্ধি পাবে। সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়া মানে সরকারের মধ্যে কি দেখা দিবে? ঘাটতি দেখা দিবে। আর এই ঘাটতি পূরণের জন্য সরকার হচ্ছে বিপুল পরিমাণে অর্থ চাপাবে। মানে ওই যে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিবে যে অর্থ চাপানোর জন্য। কি চাপানোর জন্য? অর্থ চাপানোর জন্য। আচ্ছা এই যে সরকার যে অর্থ ব্যয় করছে ঘাটতি বাজেট পূরণের জন্য, সরকারি ব্যয় বৃদ্ধির জন্য, এখন সরকার যত উন্নয়নমূলক কাজ করবে আলটিমেটলি লাভ কার জানো? জনগণের। কেন? জনগণ এখানে কাজ করবে, কর্মসংস্থানের সুযোগ কবে, কাজ করবে, আয়ের সুযোগ কবে। তার মানে জনগণের কি বৃদ্ধি পাবে? তখন আয় বৃদ্ধি পাবে। জনগণের কি বৃদ্ধি পাবে? আয় বৃদ্ধি পাবে। যেহেতু সরকার উন্নয়নমূলক কাজ করবে, সেই কাজে অংশগ্রহণ করলে জনগণের কি বৃদ্ধি পাবে? আয় বৃদ্ধি পাবে। আচ্ছা জনগণের যদি আয় বাড়ে, তুমি বলো তো জনগণের যদি আয় বাড়ে, তোমার যত আয় বাড়বে দেখবা তত বেশি তুমি বুক করবা। তার মানে জনগণের বুক বৃদ্ধি পাবে। জনগণের কি পাবে? বুক বৃদ্ধি পাবে। আর যত বুক বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ব্যয় বৃদ্ধি পাওয়া। বুক বৃদ্ধি পাওয়া মানে কি? বুক বৃদ্ধি পাওয়া মানে কি? জনগণের ব্যয়ও কি পাবে? বৃদ্ধি পাবে। আচ্ছা এই যে এখন জনগণের বুক বৃদ্ধি পাচ্ছে, বুক কখন বৃদ্ধি পায়? যখন জনগণের মধ্যে চাহিদা বাড়ে। জনগণের মধ্যে কি বাড়ে? চাহিদা বাড়ে। জনগণের মধ্যে কি বাড়ে? চাহিদা বাড়ে। আর চাহিদা বাড়লে তখন এতক্ষণ আমরা কি বললাম? দ্রব্যের দাম বাড়বে, তার মানে দামের স্তর বৃদ্ধি পাবে। আর দামের স্তর বৃদ্ধি পেলে তখন হচ্ছে দেশের মধ্যে কি ঘটবে? মুদ্রাস্ফীতি ঘটবে। তখন কি ঘটবে? দেশের মধ্যে মুদ্রাস্ফীতি ঘটবে। তার মানে পুরো তালিকাটা একটু খেয়াল করো তো। দেশের মধ্যে সরকারি ব্যয় বৃদ্ধি পেলে কখন বৃদ্ধি পাবে? ঘাটতি ব্যয় বৃদ্ধি পেলে। তখন হচ্ছে অর্থ চাপাবে, আর অর্থ চাপালে উন্নয়নমূলক কাজ করলে জনগণের আয় হবে। আয় হলে বুক বাড়বে, বুক হলে জনগণের কি বাড়বে? চাহিদা বাড়বে। আর চাহিদা বাড়লে দেশের মধ্যে দাম বৃদ্ধি পাবে। আর দেশের মধ্যে দাম বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দিবে। এই যে আমরা উপরে বললাম চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এই সবগুলো বিষয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সাথে সংযুক্ত। সরকারি ব্যয় বৃদ্ধি, ঘাটতি ব্যয় বৃদ্ধি, অর্থ চাপানো, তারপর হচ্ছে আয় বৃদ্ধি, তারপর হচ্ছে বুক বৃদ্ধি, চাহিদা বৃদ্ধি, এই সবগুলাই হচ্ছে কিসের? দেখো অনেকগুলো পয়েন্ট। এই যে আমি আলোচনা একটার মাধ্যমে একটা সম্পর্ক দেখালাম, 1 2 3 4 5 6 7, এই 7টা পয়েন্ট তুমি একেবারে অনায়াসে পরীক্ষার খাতায় লিখে প্রতিটা যদি একটু নিজের ভাষায়, একদম বইয়ের ভাষায় না, তুমি নিজে যেভাবে আমি আলোচনা করেছি নিজের ভাষায় একই রকম তুমি যদি নিজের ভাষায় একটু ব্যাখ্যা করতে পারো, আর তুমি হচ্ছে প্রত্যেকটাতে এইগুলাতে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্ন আসবে, 3-এ 3 4-এ 4 পাবা। প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করে লিখলে, আমি কিন্তু সবগুলো পয়েন্ট এখানে সুন্দর করে একেবারে স্লাইড আকারে তোমাদেরকে দিলাম, যাতে তোমরা নিজেরা এগুলো একটু দেখতে পারো। আশা করি এই বিষয়টা বুঝতে পারবা। আচ্ছা একটু দেখো তো তোমরা নিজেরা। 1 নাম্বার অর্থের যোগান বৃদ্ধি। তো অর্থের যোগান কখন বৃদ্ধি পায়? আমি আগে লিখছিলাম অর্থ ছাপানো। তো অর্থ ছাপালে কি হয়? অর্থের যোগান বাড়ে, অর্থের পরিমাণ বৃদ্ধি। তার মানে অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে এই ধরনের মুদ্রাস্ফীতি ঘটে। এরপর হচ্ছে সরকারি ব্যয় বৃদ্ধি পেলে, সরকারি ব্যয় বাড়লে, সরকারি উন্নয়নমূলক যত প্রকল্প কাজ করবে তত বেশি তোমার হচ্ছে কি বাড়বে? চাহিদা বাড়বে। এরপর হচ্ছে বেসরকারি বুক বাড়লে, মানে বুক বৃদ্ধি পেলে আর কি। এরপর হচ্ছে ব্যাংক হার হ্রাস পেলে, এইটা আলোচনা করব নিয়ন্ত্রণ করার সময়, এইটা আলোচনা করবো। তুমি আপাতত এতটুকু জেনে রাখো যে ব্যাংক হার বৃদ্ধি পেলে,
ব্যয় হার বৃদ্ধি পেলে তোমার হচ্ছে কি হয়, আর চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হয়। এরপর হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি পেলে, আয় বাড়লে তো বিনিয়োগ বাড়বে, তো আয় বাড়লে তো অবশ্যই বিনিয়োগ বাড়বে। মনে করো ওই যে উন্নয়নমূলক কাজের কারণে আয় বাড়বে না, তো আয়ের মধ্যে আয় বাড়লে মানুষের সঞ্চয় বাড়ে, মানুষের কি বাড়ে, সঞ্চয় বাড়ে। আর সঞ্চয় বাড়লে মানুষ ভবিষ্যতে মূলধন গঠন করতে চায়। আর মূলধন কেন গঠন করতে চায়, বিনিয়োগ করার জন্য। কি করার জন্য, বিনিয়োগ করার জন্য। তার মানে আয় বাড়লে সঞ্চয় বাড়ে, সঞ্চয় বাড়লে মূলধন বাড়ে, মূলধন বাড়লে বিনিয়োগ বাড়ে, আয় বাড়লে সঞ্চয় বাড়ে, সঞ্চয় বাড়লে মূলধন বাড়ে, মূলধন বাড়লে বিনিয়োগ বাড়ে। তার মানে এখানে বিনিয়োগ বৃদ্ধি। এরপর হচ্ছে রেমিটেন্স বৃদ্ধি। কি বৃদ্ধি, রেমিটেন্স বৃদ্ধি। প্রবাসী 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 এই যে প্রবাসীরা কষ্ট করে, এই যে অনেক সময় বাংলাদেশে দেখা যায় প্রবাসীরা অনেক কিছু আসলে আমরা দেখতে পাই আর কি, যে টাকার মেশিন লাশ হয়ে ফিরে আসলো, কিন্তু অনেক কষ্ট করে টাকা ইনকাম করে না প্রবাসীরা। এই যে এরা মনে করো বউ বাচ্চার জন্য টাকা পাঠায়, দেখবা ও মানে প্রবাসী বিদেশ যাওয়ার আগে বউয়ের এত চাহিদা ছিল না, বউ মনে করো অল্পতে সন্তুষ্ট ছিল। বিদেশ যাওয়ার পরে বউ বলে যে আমার এটা লাগবে, এটা লাগবে, গলায় হার লাগবে, কানের দুল লাগবে, কানের কি আমি জানি না আসলে, ওগুলোর মধ্যে আমি নাইও, ওগুলো আমি জানিও না। আচ্ছা অনেক কিছু লাগে, তো ওই জন্য হচ্ছে তারা কি চাইবে, যে এগুলো হচ্ছে তাদের চাহিদা, মানে যত বেশি রেমিটেন্স, ওরা যত টাকা পাঠাবে ও বউ বাচ্চা এগুলো চাহিদা বৃদ্ধি পাবে, আর চাহিদা বৃদ্ধি পেলে এগুলোর দাম বাড়বে, আর দাম বাড়লে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিবে। আচ্ছা করের পরিমাণ হ্রাস, করের পরিমাণ হ্রাস করলে দেখো কর যত বৃদ্ধি করবে তখন তো টাকা সরকারের হাতে চলে যাচ্ছে, আর কর যত দেখো একটু তোমাকে এটা বাস্তবতা বলি, করের পরিমাণ হ্রাস কেন দেখো কিরকম। দেখো মনে করো তুমি 4 লক্ষ টাকা ইনকাম করো, 4 লক্ষ টাকা ইনকাম করো, কত লক্ষ, 4 লক্ষ। এই যে 4 লক্ষ টাকা তুমি যদি ইনকাম করো তোমাকে ট্যাক্স দিতে হবে, ধরে নিলাম 10% ট্যাক্স দিতে হবে, তার মানে তোমাকে 40,000 টাকা দিতে হবে। কত হাজার, এই 40,000 টাকা দিতে হবে। আচ্ছা গেল, এখন সরকার বললো যে না আমরা এখন ট্যাক্সের পরিমাণটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে এটা নিয়ে আসলো 5%, তো 5% মানে হচ্ছে 20,000 টাকা। কত হাজার, 20,000 টাকা। তার মানে 4 লাখ টাকার 40% ট্যাক্স দিলে তোমার হাতে থাকবে 3,60,000। এখন 4 লাখ টাকার 20,000 টাকা দিলে তোমার হাতে থাকবে 3,80,000। তার মানে তোমার এই যে তোমার আরও মানে করের পরিমাণ কমালে তোমার হাতে টাকা আছে, তোমার হাতে যত টাকা থাকবে তোমার চাহিদা বাড়বে, আর চাহিদা বাড়লে দাম বাড়বে, দাম বাড়লে মুদ্রাস্ফীতি দেখা দিবে। আর সর্বশেষ খোলাবাজারে ঋণপত্র ক্রয়, বিক্রয় না, খোলাবাজারে ঋণপত্র ক্রয়, ক্রয়ের ফলে কি হয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়। এই সব হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। একটু পরে আমি এখন চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আমরা তো বাস্তবিকভাবে বুঝলাম, এখন এটি একটু চিত্র আকারে বুঝাই, একটা চিত্র আকারে বুঝাই। মনে করো কিভাবে জিনিসটা ঘটে। আমরা জানি একটা হচ্ছে লম্ব অক্ষ থাকবে, উমা আচ্ছা দেখো আমরা জানি একটা হচ্ছে লম্ব অক্ষ থাকবে, একটা হচ্ছে লম্ব অক্ষ থাকবে, আমি একদম ধরে ধরে বুঝাই, একটা হচ্ছে ভূমি অক্ষ থাকবে, একটা লম্ব অক্ষটা কি, ভূমি অক্ষ। আমরা জানি ভূমি অক্ষে হচ্ছে চাহিদা যোগানের পরিমাণ, তার মানে সামগ্রিক চাহিদা, সামগ্রিক চাহিদা যেটাকে ইংলিশে বলা হয় অ্যাগ্রিগেটেড ডিমান্ড। তা আমি সংক্ষিপ্ত আকারে এডি লিখলাম আর কি, এডি। এডি মানে হচ্ছে অ্যাগ্রিগেটেড ডিমান্ড, এখানে লিখে দিই। এই যে অ্যাগ্রিগেটেড, এগুলো তোমরা জানো, নবম অধ্যায়ে পড়াইছিলাম প্রথম পত্রের, অ্যাগ্রিগেট ডিমান্ড। আর আরেকটা হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই আর কি, অ্যাগ্রিগেট সাপ্লাই, তার মানে সামগ্রিক যোগান। তো সামগ্রিক যোগানকে আমরা বলতে পারবো হচ্ছে এএস বলতে পারবো, কি বলতে পারবো, এএস বলতে পারবো। এটা ভূমি অক্ষে সবসময় চাহিদা যোগান থাকলে ভূমি অক্ষে। আর লম্ব অক্ষে হচ্ছে দামের স্তর, লম্ব অক্ষে কি হবে, দামের স্তরকে আমরা মনে করো পি দিয়ে প্রকাশ করি। এখন আমরা জানি চাহিদা রেখা হাতের বাম থেকে ডানে নিম্নগামী, এটা হচ্ছে চাহিদা রেখা, তার মানে এটা হচ্ছে এডি, এটা কি এডি। আর যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে কি ঊর্ধ্বগামী, এটা হচ্ছে এডি, এটা কি এডি, এটা হচ্ছে এডি কেমন হয়, এএস। এগুলো পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে, তোমাকে শুধু চিনে ব্যাখ্যা করতে হবে। এখন দেখো চাহিদা যোগান যেখানে সমান হয়, চাহিদা যোগান যেখানে সমান হয়, তুমি যদি নিচে নেমে আসো স্কেল বসিয়ে, তুমি পারবা হচ্ছে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের পরিমাণ আমি 10 একক দিলাম কাল্পনিক বোঝার জন্য। আর দামও আমি বেশি দিলাম না, দামও মনে করো আমি কত দিলাম, 10 টাকা দিলাম। আর সামগ্রিক চাহিদা যোগান যেখানে সমান হবে, চাহিদা সমান হলে সেখানে ভারসাম্য হবে। এখন চাহিদা বৃদ্ধিজনিত, তো চাহিদা বৃদ্ধি মানে যোগান স্থির না, যোগান কি স্থির, আর চাহিদা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, যোগান স্থির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। দেখো যোগান স্থির চাহিদা হইছে, কলমে কাজও করো না, চাহিদা বৃদ্ধি। তো যোগান স্থির চাহিদা বৃদ্ধি পেলে দামের কি হবে বলো, দাম কি হবে, দাম বাড়বে। দাম কি, দাম বৃদ্ধি পাবে। তাহলে যোগান স্থির চাহিদা বৃদ্ধি, দাম কি, দাম বাড়বে। আচ্ছা দাম যদি বৃদ্ধি পায় তার মানে যোগান বৃদ্ধি না, তো যোগান বৃদ্ধি পেলে যোগান রেখা ডানে যাবে, যোগান বৃদ্ধি পেলে ডানে,
যোগান রেখা বৃদ্ধি পেলে ডানে, আবার চাহিদা রেখা বৃদ্ধি পেলে ডানে, একই রকম যোগান রেখাও বৃদ্ধি পেলে ডানে, মানে দুইটাই বৃদ্ধি ডানে। তাহলে বৃদ্ধি পেলে ডানে, হ্রাস পেলে বামে, বৃদ্ধি পেলে ডানে, হ্রাস পেলে বামে, বৃদ্ধি পেলে ডানে, হ্রাস পেলে বামে। তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে চাহিদা রেখা, এটা আমার হাতের বাম পাশ, এই দেখো এটা আমার হাতের বাম পাশ, আর এটা আমার হাতের ডান পাশ। এখন তুমি বলছো চাহিদা বৃদ্ধি পাবে, তাহলে নতুন করে একটা চাহিদা রেখা অঙ্কন করতে হবে না? আমি চাহিদা রেখা একটা অঙ্কন করলাম, এই দেখো এটা একটু মুছে দিই, আবার এখানে কিছু কাজ আছে। দেখো এটা হচ্ছে মনে করো AD1, এটা কি দিলাম AD1, এই এখন দেখো নতুন আরেকটা বিন্দুতে সেট করতেছে না, এই যে চাহিদা যোগান, এটা মনে করো E1 দিলাম, কি দিলাম E1 দিলাম। তুমি নিচে নেমে আসলে তুমি পাবা হচ্ছে চাহিদার পরিমাণ, সেটা মনে করো 20। আবার এই পাশে নেমে আসলে তুমি পাবা হচ্ছে দামের পরিমাণ বৃদ্ধি, এইটা হচ্ছে বৃদ্ধি। এই দেখো আগে দাম ছিল 10, এখন বৃদ্ধি পেয়ে কত হচ্ছে 20। এটাকে বলা হচ্ছে দাম যেহেতু আগে ছিল 10, এখন বৃদ্ধি পেয়ে 20, এটাকে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। মানে চাহিদার যোগান স্থির থেকে, যোগান রেখা একটা, যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আশা করি তুমি পুরোটা বুঝতে পেরেছো। এখন পরীক্ষা অনেক সময় দেখবা এভাবে সংখ্যা দিবে না, সংখ্যা দিলে তুমি বুঝতে সহজ, সংখ্যা না দিয়ে এরা প্রতীক দিবে। মনে করো প্রথমে 10 ছিল না, এখানে মনে করো তুমি দাও যে Q1, আর এখানে এটা P, যেহেতু এটা মনে করো P1 দাও, আর এরপর এটা বৃদ্ধি পেয়ে Q2 দাও, আবার এটা বৃদ্ধি পেয়ে মনে করো হচ্ছে P2 দাও, আর বাকিগুলো সব ঠিক আছে, সব প্রতীক আর কি। মানে সংখ্যা না দিয়ে প্রতীক দিতে পারে, একই রকম, কোনো কাজ কঠিন না, একই রকম তুমি অঙ্কন করবে। এখন পরীক্ষা এগুলোর ব্যাখ্যা দিতে হয়। দেখো ব্যাখ্যা কীভাবে দিবা, উপরের চিত্রে ভূমি অক্ষে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে দামের স্তর। ই বিন্দুতে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান সমান হয়, সেই জন্য ভারসাম্য অর্জিত হয়। সেখানে সামগ্রিক যোগান এবং সামগ্রিক চাহিদার পরিমাণ হচ্ছে 10 একক, অন্যদিকে দাম হচ্ছে তোমার হচ্ছে 10 টাকা। সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে, সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে সামগ্রিক চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয় এবং সেটা হচ্ছে E1 বিন্দুতে কি করে সেট করে বা প্রতিস্থাপিত হয়, যেখানে সামগ্রিক চাহিদার পরিমাণ হচ্ছে 20 একক, অন্যদিকে দাম বৃদ্ধি পেয়ে কত টাকা হয় 20 টাকা হয়, বা P2 হয় আর কি, প্রতীক বলে P2 হয়, 20 টাকা হয়। তাহলে দাম বৃদ্ধি পাচ্ছে, কি বৃদ্ধি পাচ্ছে, দাম বৃদ্ধি পাচ্ছে। তাহলে সামগ্রিক চাহিদা স্থির রেখে, সামগ্রিক যোগান স্থির রেখে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়ে রেখা ডান দিকে হয়, আবার ডান দিকে হলে তোমার কিসের পরিমাণ বাড়ে, চাহিদার পরিমাণ বাড়ে, অন্যদিকে দামের পরিমাণ বাড়ে। এটাকে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। কারোর মধ্যে এবং পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে দেখো, এখান থেকে প্রশ্ন হবে কয়েক শ্রেণীর। এক নম্বর হচ্ছে এরকম চিত্র দেওয়া থাকবে, কোন ধরনের মুদ্রাস্ফীতি, মানে চিত্র দেখে বুঝতে হবে, এটা প্রশ্ন আসবে। চিত্র দেখে বুঝতে হবে কোন ধরনের মুদ্রাস্ফীতি, চিত্র দেখে বুঝতে হবে। এটা হচ্ছে মানে এগুলো হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্নে, মানে সিকিউ প্রশ্নে আসবে, এরকম সিকিউ প্রশ্নে আসবে। তোমার সিকিউ প্রশ্ন মানে হচ্ছে ঘ এবং গতে আসবে। চিত্র দেখে বুঝতে হবে কোন ধরনের চিত্র, মানে কোন ধরনের মুদ্রাস্ফীতি, কোন ধরনের মুদ্রাস্ফীতি, এটা বুঝতে হবে। এই পরীক্ষার প্রশ্নে এটা আসবে, এই জিনিসটা আসবে, কোন ধরনের মুদ্রাস্ফীতি। 2 নাম্বার, এখান থেকে অনেকগুলো এমসিকিউ হয় যে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। মুদ্রাস্ফীতির হার না বলে আবার মুদ্রাস্ফীতির পরিমাণ বলতে পারে, মুদ্রাস্ফীতির পরিমাণও বলতে পারে। মুদ্রাস্ফীতির হার না বলে মুদ্রাস্ফীতির পরিমাণও নির্ণয় করো বলতে পারে। আবার মুদ্রাস্ফীতির কারণ আলোচনা করতে বলতে পারে। এই যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ, তারপর হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ, সেই কারণ নিয়ে আলোচনা করতে পারে। আচ্ছা, কারণ জানলে কি হবে, জানতে হবে প্রতিকার। এই প্রশ্ন, এই 4 ধরনের প্রশ্ন, মানে উপায় জানতে হবে আর কি। এই 4 ধরনের প্রশ্ন তুমি যদি অ্যান্সার করতে পারো, এখান থেকে এর বাইরে সিকিউ হওয়ার কোনো সুযোগ নেই। 1 নাম্বার দেখো, চিত্র দেখে বুঝতে হবে কোন ধরনের মুদ্রাস্ফীতি, এটা কি চাহিদা বৃদ্ধিজনিত নাকি হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত। 2 নাম্বার, এই মুদ্রাস্ফীতিকে দুটো জিনিস বের করতে বলতে পারে, মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো অথবা মুদ্রাস্ফীতির পরিমাণ নির্ণয় করো। 3 নাম্বার, মুদ্রাস্ফীতির কারণ, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ কি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ কি, সেগুলো নিয়ে আলোচনা করো। আর 4 নাম্বার হচ্ছে এগুলোর প্রতিকার নিয়ে আলোচনা করো। এগুলোর কি নিয়ে আলোচনা করো, প্রতিকার, কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করো। আশা করি তোমরা এই বিষয়গুলো অ্যান্সার করতে পারবা। আমি কিন্তু মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, পরিমাণ নির্ণয় করো, এগুলো নিয়ে এখনো পরে লেকচারগুলোতে পাবা, 3, 4, 5 মধ্যে এগুলো নিয়ে আলোচনা করবো। ওই ক্লাসগুলো তোমাকে দেখতে হবে, প্রতিটি বিষয়ে আলোচনা করব। আর এগুলোর উপর ভিত্তি করে বিগত সালে কেমন প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, তুমি পারবা। আচ্ছা, এখানে আরেকটু কথা বলি, এই চিত্রটা এভাবে না দিয়ে আরেকটু ভিন্ন দিতে পারে। ভিন্ন কীরকম আমি একটু বলি। একটু আগে আমরা কি বললাম, লম্বককে দাঁড়াও আরেকটা একটু দেখা, একই রকম চিত্র, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এটা হচ্ছে লম্বক,
এটা হচ্ছে ভূমি অক্ষ। ভূমি অক্ষে আমরা কি জানি? ভূমি অক্ষে আমরা জানি হচ্ছে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের পরিমাণ, এটা হচ্ছে ADAS। আর এদিকে হচ্ছে দামের স্তর। দামের স্তর মানে আমরা সংক্ষিপ্ত আকারে লিখি, পুরোটা লিখতে হবে না, পি লিখলে হচ্ছে পি শূন্য। এখন দেখো যোগানের পরিমাণ স্থির, তো যোগানের পরিমাণ স্থির হলে যোগান রেখা লম্বকের সমান্তরাল, যোগানের পরিমাণ স্থির হলে যোগান রেখা লম্বকের সমান্তরাল, এটা মনে করো AS, এটা কি AS। এখন চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী, এই যে চাহিদা রেখা নিম্নগামী, এটা মনে করো AD, এটা কি AD। এখন চাহিদা যোগান যেখানে সেট করবে সেখানে ভারসাম্য অর্জিত হবে, সেটা হচ্ছে E। আর এদিকে চলে আসলে মনে করো দাম পাচ্ছ তুমি 10 টাকা, আর পরিমাণটা মনে করো 10 একক। এখন যোগান স্থির রেখে চাহিদা যদি বৃদ্ধি পায়, চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়, এটা মনে করো AD1, এটা কি AD1। এখন নতুন একটা বিন্দুতে সেট করছে না, এটা হচ্ছে মনে করো E1, এটা কি E1। এখন আর বামে চলে আসলে আমি কি পাবো? দাম পাবো। তো দাম কত? মনে করো 20 টাকা। এই যে দেখো আগে ছিল 10, এখন হয়ে গেছে দাম বৃদ্ধি পেয়ে 20। এই যে দাম বৃদ্ধি পাচ্ছে, এই দাম বৃদ্ধি পাওয়াকে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। মানে চাহিদা বাড়ার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে, তার মানে মুদ্রাস্ফীতির পরিমাণ কত টাকা? দেখো 10 টাকা, আগে ছিল 10, এখন বৃদ্ধি পেয়ে 20, তার মানে 10 টাকা বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে কি তোমার হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো, এটা নিয়ে কারো কোনো জটিলতা কাজ করবে না, তোমরা সম্পূর্ণটা পারবা। আচ্ছা,